নিজের বলার মতো একটি গল্প এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। আপনারা জানেন সপ্তাহে দুদিন রবিবার এবং বুধবার সন্ধ্যা 7:30টায় আমরা এই প্রোগ্রামটা করে থাকি আপনাদের জন্য, সারা বাংলাদেশের 64 জেলার 50,000 তরুণ তরুণীদের জন্য, এবং আমাদের সাথে আমাদের ফেসবুকে যেসব বন্ধুরা আছেন তাদের জন্য, ইউটিউবে যারা আছেন তাদের জন্য। অ্যাকচুয়ালি আমরা যে কাজটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে সমাজের বিভিন্ন স্তরের প্রতিষ্ঠিত এবং স্বপ্নবাজ মানুষদের এনে আপনাদেরকে একটু উৎসাহ দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনারা আপনাদের জীবন গঠনে আজকে যে আগামী 25-30 মিনিট যে কথাগুলো হবে সেখান থেকে অন্তত একটা শব্দ, একটা বাক্য যদি আপনি নিতে পারেন এবং সেটা যদি আপনার জীবনে কাজে লাগে, সেটাই আমাদের সার্থকতা। আজকে আমি এমন একজন মানুষকে নিয়ে এসেছি, আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমার বন্ধু, এবং এই মানুষটাকে নিয়ে গল্প করার আগে আমি যে কথাটা বলতে চাই, গল্পটা আমি পরে শুনবো। সেটা হচ্ছে যে কখনো কখনো কোনো কোনো মানুষের এমন একটা হাইট তৈরি হয়, এটাকে আমি ঠিক ভাগ্য বলবো, আবার পরিশ্রম বলবো, আবার অ্যাট দ্য সেম টাইম দোয়া বলবো। মানে তাকে অন্য এক উচ্চতায় নিয়ে যায়, এমন একটা ঘটনা তাকে এমন একটা জায়গায় নিয়ে যায় যেটা রীতিমতো বাউন্ডারি ছক্কার চেয়ে অনেক বড় ছক্কা। 12 বলা যেতে পারে, 16 বলা যেতে পারে, 24 বলা যেতে পারে। এবং তিনি যেটা করেছেন সেটা হচ্ছে যে এমন একটা গান তৈরি করেছেন, বাংলাদেশের এখন এমন কোনো জায়গা নেই, গানটা প্রডিউস করেছেন উনি, গানটার সঙ্গে উনি ভীষণভাবে জড়িত। বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে এই গানটা বাজেনি এবং যে গানটা শোনেনি মানুষ। সেই গানটার প্রডিউসার উনি, এবং ব্রেক করেছেন, তছনছ করে দিয়েছেন, সমস্ত রেকর্ড উনি ভেঙে ফেলেছেন। সেই গানটা নিয়েও কথা শুনবো। তার আগে আমি একটু পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে আজকে আছেন তৌহিদ হোসেন, আমাদের কল সেন্টার অ্যাসোসিয়েশন বাংলাদেশ, এটার সেক্রেটারি জেনারেল। জি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি ভালো। তৌহিদ ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি। গ্রেট। তৌহিদ ভাই, আমি শুরুতেই আপনার যে গল্পটা বলছিলাম সেটা গানের গল্প, সেটা দিয়ে আমি শুরু করতে চাই। তার আগে একটু বলি যে এই থ্যাংক ইউ ফর দ্য গিফট, কারণ হচ্ছে যে আপনি পরে আসছেন এবং আপনি দিয়েছেন দেখে ভাবলাম দুজন একসাথে একই রকম একটা ম্যাচিং হয়ে গেল আমাদের। আর আমার ধারণা যে গানটা নিয়ে গল্প করতে চাচ্ছি সেই গানটার সঙ্গে এর একটা সম্পর্ক আছে। অবশ্যই। তো সেই জন্যই আপনার আসলে মাথায় কেন আসলো এরকম একটা কিছু করা? না, গানে যাচ্ছি তো গানে যাওয়ার আগে হচ্ছে যে আপনার যে ইনিশিয়েটিভ, যে ইউটিভি লাইভ যেটা করছেন, আমি আপনার অনেক পুরাতন ফলোয়ার, তো আমি আপনাকে ফলো করি। স্পেশালি আপনি এমপ্লয়মেন্টে যারা এন্টারপ্রেনার যারা কাজ করছে, বিকজ আমারও কিন্তু উইক পয়েন্ট হলো এই জব এমপ্লয়মেন্ট জেনারেশন, তরুণদের নিয়ে আমি কাজ করছি। সো আপনার ভক্ত আমি এই কারণে যে আপনি আসলে মানে একদম অর্গানাইজভাবে প্রতিটা কাজে কিন্তু রিলেটেড টু দ্য ইউথ। তো আপনি এটা আরও ইনশাল্লাহ খুব ভালো যাবে এবং আমাদের ইউথরা সুবিধা হবে। গানের ব্যাপার যেটা আপনি বলছিলেন, আসলে আমি যদি খুব সামারি করে বলতে পারি যে যেহেতু গানটার প্রথম 2 লাইন একটু বলেই ফেলি, জয় বাংলা জিতবে আবার নৌকা, এটা প্রথম গান, এটা হলো প্রথম গান। আচ্ছা, আর সেকেন্ড গান ছিল জয় বাংলা জিতলো আবার নৌকা। তো আসলে গানের যে কোশ্চেনটা আমি অনেকেই করেছে যে কেন আপনি গানটা করেছেন, আসলে এটা যদি পিছনে যেতে হয়, যদি বলি আমি তো আইসিটি সেক্টর, বিপিও সেক্টর বিজনেস করছি। 2002 থেকে আমি আমার কোম্পানি ফিফোটেক নিয়ে আমি কাজ করছি। মাত্র আপনার কত ছিল আমার অফিস, ফার্স্ট অফিস ছিল 150 স্কোয়ার ফিট, মাত্র একটা রুম ছিল, যে একটা রুমকে আমি পার্টিশন দেওয়ার টাকা ছিল না। তখন আমরা কি করেছিলাম, মোহাম্মদপুর থেকে কাপড় কিনে আনছিলাম, পর্দার কাপড়। তো পর্দার কাপড় দিয়ে পার্টিশন করেছিলাম, আমার মনে আছে এখনও। মাত্র 6000 টাকা ভাড়া দিতাম তখন। তো নাও দেখা যাচ্ছে যে এখন আমাদের টিম মেম্বার অলমোস্ট 400+ লোক আমাদের একসাথে আমরা কাজ করছি। তো এই যে উন্নয়নের যে ধারাটা যদি আমরা দেখি, যে 2008 বা 2009 কিন্তু আমি ইন্টারনেট কিনতাম হলো অ্যাভারেজ 80,000 টাকা, এটা আমরা সবাই জানি। অ্যাবসলিউটলি। তো 80,000 টাকা 1 MB ইন্টারনেট কিনে ব্যবহার করতে 30 জন মানুষ আমরা খুব হিসাব করে কিন্তু ব্যবহার করতাম। এখন দেখা যাচ্ছে সেই 80,000 টাকা ইন্টারনেটে 500 টাকা নিয়ে চলে আসছে, লেস দেন 500 টাকা দিয়ে উইল গেটিং 1 MB ইন্টারনেট। অ্যাবসলিউটলি। তাহলে দেখেন যে আমাদের যে এই চেঞ্জেসটা ডিরেক্টলি কিন্তু আমি বেনিফিটেড। অ্যাবসলিউটলি। সো যখন ইলেকশন হয়, মনে করেন যে 2018 যখন জানুয়ারি 30 তারিখ ইলেকশন হয়, তার 1 বছর আগে থেকে ইলেকশন নিয়ে কাজ হচ্ছে, অনেকে বলছে। তো তখন আমারও মনে হয়েছে যে সরকারের যে উন্নয়নের যে ধারা অগ্রগতি আছে সেখানে আমাদের কিছু কন্ট্রিবিউশন করা উচিত, কারণ আমি ডিরেক্টলি সেটা বেনিফিটেড একজন স্টেক হোল্ডার। কারণ আমি এখানে ইন্টারনেট কম দামে পাচ্ছি, আমি বিভিন্ন ট্রেনিংয়ের সাপোর্ট পাচ্ছি, আমি ফরেন ক্লায়েন্ট দেশকে বাংলাদেশকে ফোকাস করতে পারছি বিভিন্ন হাইটেক পার্কের জন্য, আমি পাচ্ছি আমার
যে ইকুইপমেন্ট যেগুলি লাগে সেটা কিন্তু আমরা অনেক দাম কমেছে, এবং Absolutely. বাইরে একটা ইকুইপমেন্ট যদি একটা ল্যাপটপ কোরাই 7 সেটা কিন্তু বাংলাদেশে পেতে সময় লাগে না। সবকিছু মিলিয়ে কিন্তু আমরা পিছিয়ে নেই। তো এজ এ ইয়ং এন্টারপ্রেনার যদি আমি এখন চিন্তা করি যে আমাদের কি চাহিদা থাকে যে এটা নাই বা এটা লাগবে, প্রবলেম অনেক থাকবে। আপনি যদি দেখেন যে কেউ আসলে পারফেক্ট না, হাতের পাঁচ আঙ্গুলও সমান না, সবকিছুর পজিটিভ এবং নেগেটিভ দুইটা সাইডই আছে, এবং সব কাজেই আলোচনা সমালোচনা থাকবেই। মনে কাজটা হলো আসল। দেখুন এই যে আলো লাইট পাচ্ছি, হ্যাঁ, যদি আমি কারেন্টের তারে হাত দিয়ে কি হবে, শক খাবো। তার মানে আলো, বিদ্যুৎ কিন্তু আমাদেরকে আলো দিচ্ছে, বিদ্যুতে কিন্তু হাত দিলে আবার মানুষ মারাও যেতে পারে। তো সেখানে কিন্তু আমাদের যে উন্নয়নের যে ধারাটা আছে সেখানে কাজে ভালো হয়েছে মন্দ হয়েছে, বাট ওভারঅল যদি চিন্তা করি এটা ব্রেক করা যাবে না। ডেফিনেটলি আমরা এগিয়েছি, কোনো সন্দেহ এগিয়েছি। এবং যদি আপনি দেখেন গত কয়েকদিন আগে আমি একটা রিপোর্ট পড়লাম, গ্লোবালি যদি দেখেন যে লাস্ট 10 ইয়ার্স স্ট্যাটিস্টিক্যালি যতগুলি দেশ উন্নয়ন হয়েছে রেশিওতে বাংলাদেশ কিন্তু টপ 3 না 4 পজিশনে আছে, অ্যাবসলিউটলি অনেকগুলি ফ্যাক্টরের মধ্যে। তো তাহলে কিন্তু আমাদের জন্য পাওয়া, সেই ধারাবাহিকতায় কিন্তু আমি কাজ করেছি গত 1 বছর যাবৎ। বিভিন্ন অনলাইনের মাধ্যমে সরকারের যে প্রচারণাগুলি হয় সেটা করার চেষ্টা করেছি। কিন্তু আপনার কি গানের প্রতি কোনো ব্যক্তিগত আগ্রহ ছিল? গানটা আমি আসছি এখানে, এটার সাথে রিলেটেড। কারণ আমরা যখন কাজ করছিলাম তখন আমরা দেখলাম যে মানুষ কি পছন্দ করে। মানুষ পছন্দ করে বিভিন্ন রকম কথা, বিভিন্ন রকম ব্যানার বা যেগুলো আমাদের বিভিন্ন টেমপ্লেটগুলি পাওয়া যায়। তারপরে দেখলাম মিউজিক, কারণ মিউজিককে ভালোবাসেন এরকম লোক পাওয়া যাবে না, মানে মিনিমাম কোনো না কোনো গানের দুর্বলতা সবাই গান পছন্দ করে। তো আমরা কিছু গান করেছি দেশের জন্য, সেই গানগুলো ভালো হয়েছে। আমাদের টিম মেম্বার কিছু গান করেছে, আমার ছোট ভাই বোনরা করেছে, বাট ওই গানগুলি আসলে লং রান লাস্টিং করেনি, হয়তো বা মানুষ 2বার 3বার শুনেছে বাট ভুলে গিয়েছে। বাট আমরা যখন নভেম্বরের 25 তারিখে এই গানটা আমরা ছাড়লাম, তা ছাড়ার আগে আমাদের টিমটার কথা বলতেই হয়। আমাদের যারা গায়ক ছিলেন, মানে ভোকাল দিয়েছে, গায়কের নামটা একটু জানতে চাই। যে আশরাফ অ্যান্ড সারোয়ার দুজন ছিলেন, এবং তারা দুজনই খুব ইয়াং, মানে এনার্জেটিক তরুণ বলতে পারেন, স্টুডেন্ট। এবং তারা যখন কাজটি করেছে তারা আসলে এই বর্তমান সরকারের এই পজিটিভ মাইন্ডটা তাদের মধ্যে ছিল, নাহলে কিন্তু সেই জায়গা থেকে কাজটা কিন্তু আসে না। সুর করেছে ডিজে তনু এবং শুভ্র রাহা, তারা দুজনেই খুব ভালো। ডিজে তনু হচ্ছে সে অফিসিয়ালি বিভিন্ন কর্পোরেট ডিজে প্লাস সোনাগাতে সে বা বিভিন্ন জায়গায় সে প্রোগ্রাম করছে, এবং অনেক বছরের তার একটা অভিজ্ঞতা আছে। সে কিন্তু গানের বিটগুলিতে সাউথ ইন্ডিয়ান বিটগুলি কিছু কাজ করেছে এখানে। শুভ্র রাহা সে বাইরে দিল্লি থেকে লেখাপড়া করে আসছে মিউজিকের সাথে। সো টিমটা কিন্তু স্কিলস, বাট তারা কাজ করছিল একটা ইউথদের নিয়ে, মানে হিপ হপ টাইপের কাজ। সো আমরা যখন ওর সাথে কথা হয় যে এরকম কিছু নিয়ে আসা দরকার যেখানে সরকারের উন্নয়নটাও থাকবে, মানুষকে আহ্বান করা হবে এই সরকারের সাথে আসার জন্য, এবং একটা রিদম এবং ডেফিনেটলি একটা নাচও, মানে গানটা শুনলে একটা নাচের মুড চলে আসে। কয়েকদিন আগে আপনি নিজেও নেচেছেন, আমি দেখলাম প্রাইম মিনিস্টারের সামনে আপনি স্টেজে, আমি দেখলাম নিজেই নাচতেছেন। আসলে এই গানটিতে টিকটকে যদি আপনি দেখেন যে মোর দেন 50,000 ভিডিও হয়েছে, যে ভিডিওতে আসলে 1.5 বছরের 50,000 ভিডিও টিকটকে এই গানটি নিয়ে। আচ্ছা, তো এই 50,000 ভিডিওর মধ্যে কিন্তু যদি আপনি দেখেন অ্যাভারেজে কিন্তু 4 থেকে 5 জন করে পার্টিসিপেন্ট আছে। তার মানে ডিরেক্টলি কিন্তু 3-4 লক্ষ মানুষ সরাসরি জয় বাংলা জিতবে আবার নৌকা গানটির সাথে তারা পারফর্ম করেছে। কিন্তু এই যে ইয়ুথ যদি আমরা বলি, বাচ্চা 1.5 বছরের বাচ্চারাও কিন্তু বলেছে। আবার যদি দেখেন 80 বছর বয়সের মানুষের ভিডিও আমি পেয়েছি। তার মানে এজ কিন্তু কোনো ফ্যাক্টর ছিল না, বিকজ অফ সবাই চায় যে পজিটিভ কিছু। অ্যাবসলিউটলি। সো পজিটিভ কিছু কিন্তু যখন মানুষ পায় ভিতরে নিয়ে আনে, ওন করে। বাট মানে একটা জিনিস জনপ্রিয় হতে হলে সেটার জন্য কিছু মরিচ, বিট, কিছু মশলা, কিছু ধাক্কা, কিছু ফিলিংস তো লাগেই, এতে কোনো সন্দেহ নেই। রাইট। সো সেখানে একটা বড় কাজ করেছে। এবং যেহেতু নির্বাচনের মাস ছিল, নভেম্বরের 25 তারিখে পরে তো আপনার ডিসেম্বরে নির্বাচনের মাস ছিল, এবং গানটি খুব তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়াতে আমার খেয়াল আছে বিভিন্ন পেজে আমি সেকেন্ডেতে প্রায় 2 মিলিয়ন প্লাস ভিউ পাই। এখনকার স্ট্যাটিস্টিক্স কি? এখন যদি আপনি সবগুলি প্ল্যাটফর্মকে অ্যাড করেন, আমরা জানুয়ারিতে ফার্স্ট উইকে দেখেছিলাম মোর দেন 16 কোটির বারে বেশি এটা ভিউ আছে ইউটিউব অ্যান্ড ফেসবুকের চ্যানেলগুলি মিলিয়ে। কারণ এই গানটা যেটা হয়েছে, এই আমাদের 300 আসনেই আওয়ামী লীগের যারা ছিলেন ক্যান্ডিডেট, ওনারা কিন্তু গানটাকে ক্যারি করেছেন, তাদের নিজস্ব ছবি দিয়ে গানটাকে ওনারা সুন্দর করে রিপ্রেজেন্ট করেছেন। এবং গানটি আমরা কিছু গান করেছিলাম ডিরেক্টলি আমাদের কিছু ক্যান্ডিডেট, রিংটোনও হয়ে গেছে এখন। হ্যাঁ, রিংটোনও হয়েছে ট্রু। তো এই গানগুলির সাথে যেটা হচ্ছে যে
টোটাল যে সিস্টেমটা যদি দেখেন, আমাদের জয় বাংলা কথাটা সবাই ভাবতো এটা বর্তমান সরকার আওয়ামী লীগের কথা, আসলে তা কিন্তু নয়। যে বাঙালি, যে বাংলাদেশি কিন্তু আমি জয় বাংলা বলতেই পারি, বলবো, কিন্তু অনেকেই বলছিল না। তো এই গানটার মাধ্যমে যেটা আমরা মনে করেছি যে জয় বাংলা কথাটা কিন্তু বাংলাদেশে সবাই হয়তো বলেছে অথবা শুনেছে, যদিও একটা জিনিস খুব বেশি হলে সেটা মানুষের বিরক্তির কারণ হয়। আমরা অনেকবার দুঃখিত বলেছি, কারণ বারবার যখন বাজছিল তো দেখা যাচ্ছে একই গান অনেক জায়গায় প্রতিদিন। ওইখানে তো আপনার কোনো নিয়ন্ত্রণ নাই, আসলে নিয়ন্ত্রণ তো ছিল না, বাট ওভারঅল বলবো যে মানুষ এটা পজিটিভলি নিয়েছে, কিছু নেগেটিভ থাকবেই। তাইলে এইটা কি বলা যায় যে তৌহিদ ভাইয়ের গানের প্রতি ভালোবাসা এবং দেশের প্রতি ভালোবাসা সেইখান থেকে এই ধরনের একটা উদ্যোগের কারণ? মানে আপনার তো এরকম কোনো প্ল্যান ছিল না যে আমি এরকম জনপ্রিয় হব বা এত ব্যাপক আসলে কোনো ইচ্ছাও নেই, কারণ আমার কাজ হচ্ছে ইয়ুথদের নিয়ে, যেটা আপনিও খুব মানে লো প্রোফাইলে থাকেন, আপনি কখন নিজের প্রচার করেন না, অনেক কাজ করছেন, আপনি অনেক মানুষকে সহায়তা করছেন, কিন্তু কখনোই কিন্তু আপনি সেখানে। আমি ওই পয়েন্টটাতে একটু আসতেছি, তার আগে আমি একটু আমার দর্শকদের বলতে চাই, আপনারা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন এবং কে কোন দেশ থেকে, পৃথিবীর অন্যান্য দেশ থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টে লিখবেন। আমি ছোট করে একটু বলি, আমরা আমার মনে হয় আপনি অনেক দিন আগে আমাদের এখানে একবার এসেছিলেন, সেইখান থেকে আজকের যে পর্যালোচনাটা আমরা 4টা ব্যাচ শেষ করেছি 90 দিন। এবং তৌহিদ ভাই আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে যে এটা একটা ইতিহাস হয়েছে এই কারণে যে টানা 90 দিন কোনো কর্মশালা পৃথিবীতে কোথাও হয়নি। আমরা ঈদের দিন শুক্রবার শনিবার কোনো বন্ধ ছিল না এবং সরকারি বন্ধ ছিল না, টানা 90 দিন। এবং এটা আল্লাহর রহমতে 4টা ব্যাচ শেষ করেছি এবং এখন 5ম ব্যাচ চলেছে। আরেকটা হিসাব যদি দেই, গত 2018-এর 365 দিন আমরা জাগ্রত ছিলাম। একদিনের জন্য আমাদের কর্মশালা, আমাদের কার্যক্রম ইয়ুথদের নিয়ে। আমি প্রতিদিন 2 ঘন্টা সময় দেই সন্ধ্যার পরে, এবং এটা অনলাইনে শেখানো হয় বিনামূল্যে, এবং ব্যাপক হারে আমি উৎসাহ দেখতে পাচ্ছি। এখন আমাদের সদস্য সংখ্যা প্রায় 50,000। দেখুন, এই 50,000 মানুষ তো নিজেরা আপনার থেকে শিখতে পারছে দেখে তো আসতেছে। এবং এই এতগুলি মানুষকে যখন আপনি দেখেন, আপনার যে অনেকগুলো সাকসেস স্টোরি যদি দেখেন, যে আপনার এখানে অনেকে আছে যে যার বিজনেস তারা এখন আরও জব এমপ্লয়মেন্ট জেনারেশন করতেছে, সেটা কিন্তু আপনার হ্যাপিনেস। এবং এত যে সময় দিতে পারছেন, তাহলে আপনার সাকসেস থেকে আসতেছে, আদারওয়াইজ কিন্তু আপনি সেই এনার্জিটা পেতেন না। তো আমাদের এই গানটাতে আসলে ছিল, অনেকেই অনেক গান করেছে বাংলাদেশে, অনেকেই করেছে এবং সবাই যার জায়গা থেকে কন্ট্রিবিউশন করেছে। আপনি কি ভেবেছিলেন যে এটা এরকম হাইপ হবে? না, এটা আমি ভাবি নাই। কারণ হলো যে যেহেতু এটা আমরা কোনো মেন স্ট্রিমে দেইনি, সোশ্যাল মিডিয়া থেকে গিয়েছে, বাট সোশ্যাল মিডিয়া যেহেতু এখন 3 কোটি বেশি মানুষ বাংলাদেশ কানেক্টেড, তো এটা খুব ফাস্ট কিন্তু ছড়িয়ে গিয়েছে এবং মানুষ এটা পজিটিভলি নিয়েছে। এবং স্পেশালি যদি আমি ইন্টারনেট বাদও দেই, অফলাইনে কিন্তু প্রচুর বেজেছে গানটা। আপনি যদি 68,000 আমাদের গ্রামের কথা চিন্তা করি, 68,000 গ্রামে কিন্তু প্রতিটা গ্রামেই গানটা বেজেছে, তার মানে প্রতিটা মানুষ কিন্তু শুনেছে। তো টোটাল একটা কাউন্ট করলাম, একটা হিসাব দেখলাম, 200 কোটি বারে বেশি বেজেছে। 200 কোটি বারে বেশি, এটা মিনিমাম হবে। হিউজ, মানে এটা আমি আসলে এটা একটা বিশাল ব্যাপার আমি মনে করি। মানে আপনি যাই দেন না কেন মানুষকে, মানুষ তখন নিবে যখন এটার প্রতি মানুষের একটা আগ্রহ তৈরি হয়, এটা পছন্দ করে, এটা সুর, এটার কথা, এটার রিদম, মিউজিক সবকিছু যখন নিয়ে সবকিছু মিলেই সেটা এসেছে। 200 কোটি বার দেখেছে এটা, মানে 2 মাসে, 1 মাসে। কারণ আমি আপনাকে হিসাবটা দেই, যদি 68,000 গ্রামে যদি মিনিমাম প্রতিটা গ্রামে যদি 3 থেকে 4টা স্পটে বাজে, অনেক বেশি ছিল, মানে এক একটা জায়গায় ওয়ার্ড ছিল, তারা বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন হয়েছে, তো প্রতিটা জায়গাতে কিন্তু পার ডে এটা 20 থেকে 25 বার মিনিমাম বাজতো। তো এটা গুণ করলাম যখন প্রায় 190-95 কোটি মিনিমাম একটা ফিগার আসে। সো 200 করোড় টাইমস কিন্তু গানটা, মিউজিকটা প্লে হয়েছে। এটা একটা সার্ভে করলেও চলে আসবে, বাট এটা মিনিমাম বলছি। এখন আমার প্রশ্ন, এই যে আপনার একটা অর্জন আমি বলবো, এইটাকে আপনি এখন কোথায় নিয়ে যেতে চান? আসলে এই অর্জন, এটাকে নিয়ে ভবিষ্যতে আর কি পরিকল্পনা আছে? পরিকল্পনার আগে যেটা হচ্ছে, অর্জনের প্রাপ্তি হয়ে গিয়েছে। যখন মাননীয় প্রধানমন্ত্রী জানলেন, উনি জানুয়ারির 4 তারিখে আমাদেরকে ইনভাইট করেছিলেন ওনার বাসী গণভবনে, এবং সেটা আসলে আমাদের জন্য একটা বিশাল প্রাপ্তি। উনি দোয়া করেছেন, নিজে বলেছেন যে খুব ভালো কাজ করেছেন, ডেফিনেটলি রাষ্ট্রের সর্বোচ্চ তরফ থেকে। ওনার থেকে যখন অ্যাপ্রিসিয়েশন পেয়ে গিয়েছে, এরপর আসলে প্রাপ্তির আর কিছু নেই, অলরেডি পাওয়া হয়ে গিয়েছে। এবং এটাই শেষ হয়নি, উনি আবার 19 তারিখ যখন বাংলা সামরিক বিজয় সমাবেশ উদ্যানে হয়েছে, সেখানেও কিন্তু উনি মানে এত লক্ষ লক্ষ মানুষের সামনে গানটি আমাদের আমরা দেখেছি। না, আসলে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, সেখানে আসলে এটা আমাদের সৌভাগ্য বলতে হবে যে সুযোগ আমরা পেয়েছি, সেটা
মানুষকে দেখানো, তার আগ পর্যন্ত কিন্তু আমরা কোথাও এটা পারফর্ম করিনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সামনে এটা আমরা উৎসর্গ করেছি, গানটি আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা উৎসর্গ করেছি, কারণ আসলে ওনার প্রেরণাতে তো কাজটা করা। আর গানের সাথে সাথে এখন যদি বলেন নেক্সট আমরা একটা কাজ হবে আমাদের মার্চের দিকে, চেষ্টা করছি যে দুর্নীতির বিরুদ্ধে একটা গান করার, আমাদের একটা গান আসবে। মানে আপনার এই কাজগুলো টোটালি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস, মানে এখানে তো কোনো বিজনেস, সিএসআর যদি বলতে পারেন যে আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা করছি, এবং আমরা মার্চে চেষ্টা করছি দুর্নীতি বিরোধী একটা গান করা, জঙ্গি এবং মাদকের বিরুদ্ধে আমাদের গান খুবই দরকার বাংলাদেশে এখন, এবং সেটা আমরা এখন মিউজিকটাকে আইডেন্টিফাই করছি, কারণ আসলে মানুষ নতুন কিছু চায়, এমন কিছু আমরা আনতে চাচ্ছি যেটা আসলে মানুষ গতবারের থেকে বেশি নেবে। সো সেখানে আমাদের কাজও করতে হবে, কিছু মানে ভিডিও ফুটেজ নিতেও হবে, সেগুলো আমরা কাজ করব। বাট ওভারঅল আসলে যদি আমরা বলি যে গানটা নিয়ে আসলে তো অনেক হয়েছে, গানের পরবর্তীতে যেটা হচ্ছে যে ইয়তদেরকে আমাদের এখন কাজ করা উচিত। আমি ওই জায়গাটাতে আসতেছি, ইয়তদেরকে। আপনি বাক্যর সেক্রেটারি জেনারেল, এবং আমি জানি বিপিও নিয়ে আপনি সারা দেশব্যাপী কাজ করছেন। আমাদের এখানে যে তরুণরা আছে তারা এইখানে কি সুবিধা বা এখান থেকে পেতে পারে, বা কি ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা তাদের জন্য আছে, একটু যদি আপনি কাইন্ডলি বলেন। প্রথমত হচ্ছে যদি আমরা চিন্তা করি যে আইটি বা আইসিটি সেক্টরে আমাদের কয়টা পার্ট, একটা হচ্ছে সফটওয়্যার, একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হলো সার্ভিস। তো হার্ডওয়্যার তো আসলে যারা ম্যানুফ্যাকচার কোম্পানি আছে, এটা বাংলাদেশে ওয়ালটন বলেন, দোয়েল বলেন, অথবা আইবিএম বলেন, বা যারা সাপ্লাই করছে। সফটওয়্যারও কিন্তু একটা ভালো ভালো টিম বা কোম্পানিগুলি কাজ করছে, বড় টিম মাইক্রোসফট বলেন, বা বাংলাদেশে আমাদের একটা লোকাল কোম্পানি বলেন, সবাই কিন্তু যার যার জায়গা থেকে সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করছে। তো হার্ডওয়্যার আর সফটওয়্যার যখন তৈরি হয়ে যায়, চালানোর জন্য লাগে মানুষ, এটা হলো সার্ভিস। তো দেখা যাচ্ছে হার্ডওয়্যারে কাজ করছে এক্সাম্পল 100 মানুষ, সফটওয়্যারে কাজ করছে 50 জন মানুষ, বাট সার্ভিসে কিন্তু 5000 লোক দরকার লাগতে পারে চালানোর জন্য। তো আমরা কাজ করছি আসলে সার্ভিস ইন্ডাস্ট্রি নিয়ে, বিজনেস প্রসেস আউটসোর্সিং, বিপিও, আমাদের অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং। সো সেখানে যদি আমি আপনাকে একটা টপ লেভেল সাকসেস বলি, 2009 সালে আমাদের মাত্র কাজ করতে মাত্র 300 লোক, এখন প্রায় 45,000 আপ লোক কাজ করতেছে। সো এটা হিউজ ট্রানজাকশন। কারণটা হলো যে খুব সহজ যদি দেখেন, 2009 সালে একদম স্পেসিফিক যদি 2009 সালে কিন্তু চাকরি বাজারটা পার্ট টাইমটা ওপেন ছিল না। কারণ আমি আসলে এরকম টিপিক্যাল লোক যে আমাকে যদি বলেন পিজা হাটে কাজ করতাম, যাবো না, আমার মানজিতের ব্যাপার। কারণ আমাকে যদি কেউ দেখে আমি একটা ফুড নিয়ে আসছি, হোয়াট এভার দ্য মানি আই আর্ন, তখন কিন্তু জিনিসটা নেগেটিভে যায়, মানে মাইন্ডসেটে। বাট আমি কিন্তু বিদেশে যে ক্লিনিং কাজ করবো, কিন্তু আমি কিন্তু কখনো কমপ্লেন করবো না। সো বাংলাদেশে এই জায়গাটা আমাদের এখনো মাইন্ডটা আছে, কিন্তু আমরা ট্রাই করেছিলাম যে পার্ট টাইম জবের জন্য, যেহেতু আমাদের কল সেন্টারে অপশন আছে কাজ করা, ডেটা এন্ট্রিতে কাজ করার অপশন আছে, এবং তা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ইয়তরা এটা ক্যাচ করেছে। এবং তার মানে আপনি বলতে চাচ্ছেন এখানে পার্ট টাইমের কাজ করার অনেক সুযোগ আছে। একটু যদি ডিটেল বলতেন তাদের উপকার। প্রথমত হচ্ছে যারা এখন যেহেতু আপনার এন্টারপ্রেনারশিপ, সো আমি এখানে বিজনেস, কারণ তাদের আমি যে কেন কথাটা বলছি, আমি উদ্যোক্তা তৈরি করতে হলেও আমার তো, আমি যেটা আসলে ওদেরকে শেখানোর চেষ্টা করছি, একেবারে ছাত্র জীবন থেকে তুমি প্রস্তুতি নাও। তো ছাত্র জীবন থেকে তুমি যদি পার্ট টাইম কাজ করে কিছু স্কিলস ডেভেলপমেন্ট করে একটা মূলধন জোগাড় করতে পারো, তাহলে তোমার কিন্তু শুরু করতে খুব একটা সমস্যা হবে না। সেই জন্য আপনাদের এখানে পার্ট টাইম কাজের কি সুযোগ আছে? আমাদের এখানে যদি পার্ট টাইম সুযোগ বলেন, যে ছাত্র জীবনে বলেছেন, যদি কেউ ফার্স্ট ইয়ারে কাজ শুরু করে, তাহলে হয় মানে তার যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে, 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স কিন্তু হয়ে যাচ্ছে। সেটা কিন্তু পাস করার পরে সে জবে যখন অ্যাপ্লাই করবে, সে ফার্স্ট প্রায়োরিটি পাবে, অর্থাৎ বিজনেসে যখন যাবে সে ফার্স্ট প্রায়োরিটি পাবে, কারণ তার এক্সপিরিয়েন্স অলরেডি আছে। আমাদের এখানে যদি বলেন যে বিজনেস প্রসেস আউটসোর্সিং অনেকগুলি কাজ আছে, যেমন কল সেন্টারটা আমরা প্রচুর নেওয়া হচ্ছে, এখানে অনেকেই কাজ করে। কল সেন্টারে কাজ করলে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মানে তার কমিউনিকেশন স্কিল ভালো হচ্ছে, তার কনফিডেন্স লেভেল বেড়ে যাচ্ছে, তার কম্পিউটার স্কিল ভালো হচ্ছে। CCC যদি কারো ডেভেলপ করে, কমিউনিকেশন, কনফিডেন্স অ্যান্ড কম্পিউটার স্কিল, তাহলে আসলে সে না খেয়ে মরবে না। তার মিনিমাম চাকরি তার সব জায়গাতেই হবে। এবং ডাটা এন্ট্রি কাজ, যারা আমরা কথা বলতে ভালো পাচ্ছে না বা শাই ফিল, তারা ডাটা এন্ট্রি কাজ করতে পারে। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আউটসোর্সিং, মেডিকেল স্ক্রাইবের কাজ আছে, মানে ডাক্তার আমেরিকায় বসে আছে, সে প্রেসক্রিপশন লিখবে না, সে কানে হেডফোন দিয়ে তার রোগীকে বলছে তোমাকে এই ওষুধ খেতে হবে। তো বাংলাদেশে বসে একজন আমাদের স্ক্রাইব সে টাইপ করছে, সো তাহলে এই ডক্টরকে কিন্তু টাইপ করে আর তাকে প্রেসক্রাইব দিতে হচ্ছে না। সো অটোমেটিক্যালি কিন্তু বাংলাদেশে বসে
যেটা আমরা ইজিলি করে ফেলতে পারছি। সো থিংস আর চেঞ্জিং, মানে যেগুলো চেঞ্জ হচ্ছে। কোনো স্ট্যাটিস্টিক আছে যে কি পরিমাণ পার্ট টাইম কাজ এখন আপনাদের এখানে? অলমোস্ট মোর দেন 30%। 30%। কারণ এখানে যারা কাজ করছে, আপনি যদি দেখেন যে স্টুডেন্ট, আমাদের কিছু অভিজ্ঞতাও আছে যে আমরা যখন দেখি যে খুব ভালো ইউনিভার্সিটি থেকে যখন স্টুডেন্ট তারা থাকে না বেশি দিন, তো তাদের সে ফাইন্যান্সিয়াল সেই নিডটা বা ক্রাইসিসটা বা হাঙ্গারটা থাকে না। যদি কারো হাঙ্গার থাকে অথবা কারো যদি কেরিয়ার হাঙ্গার থাকে, তাহলে সে কাজ করবে। দুটা যে হাঙ্গার কিন্তু একটা আছে যে কাজের প্রতি খুঁজে বের করতে হবে, অথবা আমার টাকার প্রতি দরকার, আমার টাকা দরকার আমি কাজ করব, অথবা আমার কাজ শিখবো আমি কাজ করব। তো শিখবো আর টাকা দরকার, দুইটা হলেই আমরা কিন্তু স্যাটিসফাইড। কারণ যে টাকার জন্য করবে সেও কষ্ট করে কাজ করবে, যে শিখবে সে আরও ভালো কষ্ট করে কাজটাকে করবে। বাট কিছু আছে যারা মনে করে যে ঠিক আছে ওকে আমি যাই দেখি কাজ করি, বাট যখন আসলে চাকরি কিন্তু কষ্ট, 9 ঘন্টা যখন আপনাকে থাকতে হবে একটা রুলস মেনে, প্রথমে কিন্তু প্রথম কিছুদিন খুব কষ্ট হবে। নতুন একটা স্টুডেন্ট যখন বা সে এখনও গ্র্যাজুয়েশন কমপ্লিট করেনি, সে এসে কিন্তু তাকে ভালো লাগবে না। বাট সেই জায়গাটা যদি কেউ ওভারকাম করে যদি ওই লাইফটাকে অ্যাডজাস্ট করে নেয়, দেখেন মানে আমি বলবো যে পার্ট টাইম জব সবাই করতে পারে, কিন্তু প্রচুর সিবি পাই, প্রচুর রেফারেন্স পাই যে ভাই আপনি একটা ওয়ার্কশপে গেলাম বা একটা সেমিনারে গেলাম, বলছে ভাই আমরা তো কাজ করতে পারি, বাট আমাদের কিছু প্রবলেম হয়, মানে সবাইকে নিতে পারি না, কারণ আমরা তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করছি। যে পয়েন্টে আপনি বলেছিলেন, ট্রেনিংটা হচ্ছে যে আমরা অলরেডি মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে ACIP একটা প্রজেক্ট ট্রেনিং করাচ্ছি, যেখানে গত 2017-18 পর্যন্ত আমরা করিয়েছি, 17 পর্যন্ত করিয়েছি প্রায় 5700-এর মতো ট্রেনিং। এই বছর আমরা করাবো আরও 11,000-এর মতো ট্রেনিং। বাট এই ট্রেনিংটা করাতে যে আমরা যেটা নতুন অভিজ্ঞতা পাচ্ছি যে আমি বেকার থাকবো বাট ফ্রি অফ কস্টে ট্রেনিং করবো না। ওকে, আমি এখন বেকার আছি, আমি সিবি দিব, আমি হয়তো বা মামা চাচাকে দিয়ে ফোন করাবো, কিন্তু আমি এই 50টা দিন সরকার আমাকে বিনামূল্যে ট্রেনিং করাচ্ছে, 50 দিন 4 ঘন্টা করে আমি আসতে আমার কষ্ট হবে, আমাকে সরকার টাকাও দিচ্ছে, আমাকে সরকার সার্টিফিকেটও দিচ্ছে, এবং প্রতিদিন একবেলা করে নাস্তাও খাওয়াচ্ছে। এত কিছু দেওয়ার পরেও যেটা হচ্ছে যে আমরা ভাবছি যে এটা আমার জন্য, অথচ আবার 7 লাখ টাকা দিয়ে কিন্তু বিবিএ করছে, 7 লাখ টাকা দিয়ে বিবিএ করছে, এবং ওটা সেপারেট তারা করতেই পারে না, কিন্তু শেখার জন্য তো টাকা খরচ করছে না। দেখুন আমি যদি এইখানে তো আপনাকে উল্টো না, যদি আপনি দেখেন ইকবাল ভাই যে আমাদের ওই চাকরির যে কারিকুলাম আর লেখাপড়ার যে কারিকুলাম টোটালি ডিফারেন্ট। অ্যাবসলিউটলি দেখা যাচ্ছে যে আপনি যদি সিএসসি বলেন, হোয়েন দ্য গ্র্যাজুয়েট, তারা যখন যে প্রোগ্রামিং দিয়ে A+ নিয়ে আসতেছে, তখন কিন্তু মার্কেটে প্রোগ্রামিং অন্য ল্যাঙ্গুয়েজ কাজ করতেছে। তার মানে তারা যে প্রোগ্রামিং নিয়ে সার্টিফিকেট নিয়ে আসছে ইন্টারভিউতে, তারা এসে ভালো পারছে না, কাজ করতে পারছে না। যারা ভালো তারা কিন্তু এডুকেশন সিস্টেমটা মেনটেন করছে, প্লাস ইন্ডাস্ট্রির সাথে যে দরকার নিজের উদ্যোগে কিন্তু যেটা সে মার্ক পাচ্ছে না। মনে করেন আমি 4th ইয়ারের স্টুডেন্ট, আমি দেখলাম যে এই ল্যাঙ্গুয়েজটা আমার জন্য ভালো, বা এই জিনিসটার টুলসটা আমাকে শিখতে হবে, তখন তারা কি করছে, ভালো যারা একটু ভীষণ ভালো তারা কিন্তু ক্লাসের পড়াটা পড়ছে, পাশাপাশি ওইটা পড়ছে। বাট যারা খালি মনে করছে ক্লাসের পড়াটাই পড়লে আমি সিজিপিএ ভালো করলাম চাকরি পেয়ে যাবো, তারা সম্পূর্ণ রং। কারণ আমাদের বাংলাদেশে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সাফল হয় বাংলাদেশে যেটা হয় যে এক জায়গা থেকে পাশ করে আরেক জায়গায় জব করে, এটা কিন্তু পৃথিবীর কোনো দেশে পাবেন না, এত পাবেন না। ইতিহাসে পড়ে ব্যাংকে চাকরি করছে, রাইট, বাংলায় পড়ে ব্যাংকে চাকরি দেখা যাচ্ছে একজন সোশিওলজির স্টুডেন্ট একটা মাল্টিনেশনাল কোম্পানি আইটির হেড হচ্ছে। তো বিভিন্ন জায়গায় কিন্তু এরকম, বাট তারা অবশ্যই নিজেকে ডেভেলপ করে আসছে, বাট এই ডেভেলপটা কিন্তু হচ্ছে আফটার দ্য গ্র্যাজুয়েশন। তো সেখানে আমাদের কিন্তু একটা বিশাল সুযোগ আছে। ট্রেনিং যখন আমি করাচ্ছি তখন লোক পাচ্ছি না, বাট আবার দেখেন প্রতিদিন আমি সিভি পাচ্ছি 50-60টা করে, ইনবক্সে দিচ্ছে, বাট আমি যখন তাদেরকে ইন্টারভিউ কল করছি তখন বাংলায় কথা বলতে পারে না। সো এখন আমি যদি বলি আমাকে কিন্তু বাংলা শেখানোও আমার কষ্ট হবে, আমি যদি ইংলিশ শেখাই সেটা আমার জন্য ট্রেনিং সেন্টার না। তো আমরা একটা ইংলিশ ট্রেনিং করাই 20 আওয়ার্সে ফ্রি, বাট এই 20 ঘন্টা কিন্তু সাফিসিয়েন্ট না একটা মানুষের মিনিমাম বেসিক না থাকলে। তো আমি যারা কাজ করতে চায় তাদের উদ্দেশ্যে বলবো, তারা অবশ্যই তাদের অ্যাটলিস্ট কম্পিউটারে মুভি দেখে, কীভাবে মুভি দেখে, অ্যাটলিস্ট ওয়ার্ড এক্সেলে কিছু কাজ যদি না পারে তাহলে কম্পিউটার কাজ বলা। আমি আপনাকে রিকোয়েস্ট করবো আমাদের কমেন্ট লিঙ্ক, আপনি লিঙ্কটা একটু দিয়ে দিবেন যেখানে ওরা যোগাযোগ করতে পারে এই ধরনের ট্রেনিং নেওয়ার জন্য বা পার্ট টাইম জব। বাক্যরে BACCO.org.bd, আমি আবার বলছি www.BACCO.org.bd। এখানে গেলে আমার ট্রেনিংয়ের কোথায় বাংলাদেশে 18টা সেন্টারে বিনামূল্যে ট্রেনিংটা দেওয়া হচ্ছে। এবং আমরা যেটা চাই যে অ্যাটলিস্ট এই 50 ক্লাস করলে আমরা মোটামুটি শিওর আমাদের যে স্ট্যাটিস্টিক্স যা বলে 70% উপর জব পাচ্ছে। সো যদি কেউ 100 জন আসে 70 জন জব পাবে, তাহলে সেই সুযোগটা কিন্তু বিনামূল্যে, যে কোর্সটা তারা বাইরে করতে গেলে 50-60 হাজার টাকা খরচ হতো, সেটা বিনামূল্যে পাচ্ছে এবং প্রতিদিন 100 টাকা করে কনভেন্স পাচ্ছে।
অ্যাবসলিউটলি। তো আপনার সাথে আমার ধারণা 1 ঘন্টা আলাপ করলেও শেষ হবে না। হ্যাঁ, আমরা আড্ডাবাজ, এবং আমার অসাধারণ লেগেছে আপনার সমস্ত তথ্য। আমার আরেকটা অবজেক্টিভ ছিল, সারা বাংলাদেশের গ্রামে গ্রামে যেই গানটা ছড়িয়ে গেল, হ্যাঁ না ছড়িয়ে গেল, সেই গানটার পেছনে যে মানুষটা, তাকেও সবাই একবার আজকে এই ইউটিভির কল্যাণে চিনুক, সেটাও একটা অবজেক্টিভ ছিল। কারণ আসলে আমি মনে করি আমরা জাতি হিসাবে মানুষকে প্রশংসা করতে জানি না, এবং সেটা করা উচিত। যে ভালো কাজ করে, যে পেছন থেকে দেশকে ভালোবাসে, এবং সবচেয়ে বড় কথা যে আপনি একজন ভালো মানুষ, এটা হচ্ছে আপনার সঙ্গে আমার ভালো মানুষ হৃদয়ের সম্পর্কের ওয়ান অফ দ্য বিগ রিজন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ তৌহিদ ভাই আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি যারা প্রোগ্রামটি দেখেছেন। একটি রিকোয়েস্ট, আসলে যদি আমরা কাজ করি তাহলে যেটা হবে, আমরা সবসময় বলবো না যে দাও টাকা দাও টাকা দাও, আপনাকে বলছি কন্টিনিউয়াস। আর কাজ করলে আমরা বলতে পারবো যে নাও। সো দাও থেকে নাও আনাটা আসলে খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড ডেফিনেটলি কাজের ক্ষেত্রে ছোট বড় কিছুই নেই, যে কোনো কাজই কাজ, সেই কাজটা শুরু করলে একসময় এটা মহাকাজ হিসেবে হয়ে যেতে পারে। অ্যাবসলিউটলি, এই কথাটা দিয়ে আমি শেষ করতে চাই। দর্শক, কাজের কোনো ছোট বড় নেই, প্রত্যেকটা কাজই কোন কাজটা কখন কোথায় আপনাকে নিয়ে যাবে আপনি কল্পনা করতে পারেন না। তার উদাহরণ তো আমরা এইমাত্র দিলাম। উনি নিজেও কোনো দিন কল্পনা করেন নাই যে এরকম একটা ছোট কাজ এখন একটা বিশাল কাজ হয়ে গেল, আজকে ওনাকে এত বড় একটা পরিচিতি দেবে। হয়তো ওনার কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিট দেন নাই, কিন্তু ওনাকে একজন সোশ্যাল, সমাজের জন্য, মানুষের জন্য এবং দেশের জন্য কাজ করার অনেক বড় রকমের একটা উৎসাহ দিয়েছে, যার কারণে উনি বলছেন যে এখন উনি আরও অনেক কাজ করবেন, মাদক বিরোধী কাজ করবেন, দুর্নীতি নিয়ে কাজ করবেন। এবং এইটাই হচ্ছে তরুণদের শক্তি, এবং তরুণরা যে অনেক কিছু করে ফেলতে পারে তার প্রমাণ বারবার তরুণরা রেখেছে। আপনাদের জন্য অনেক শুভকামনা। নিজের বলার মতো একটা গল্প আপনাদের জন্য তৈরি হোক, সেই শুভকামনা আজকের মতো এখানে শেষ করছি। অনেক ভালো থাকবেন।